2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন। অকারণে অর্থ বাড়িয়ে লাভ নেই বললেন অর্থমন্ত্রী। 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা আজ। রাজস্ব লক্ষ্যমাত্রা 5.5 লাখ কোটি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই লক্ষ্য। বিশাল অঙ্কের বাজেটে সুখবর নেই সাধারণ মানুষের। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সদিচ্ছা নিয়ে সংশয়, বাড়ছে ক্ষোভ। ইতিহাস গড়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পথে নরেন্দ্র মোদী। 8 জুন হতে পারে শপথ গ্রহণ, যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বিশ্বকাপে ইতিহাস গড়ল উগান্ডা। ফেভারিট অস্ট্রেলিয়ার সহজ জয়। পাকিস্তানের মিশন শুরু আজ, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি অরিন ইশরাত। শুরুতে বাজেটের খবর। 2024-25 অর্থ বছরের বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। আজ বেলা 3টায় জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে নিয়ম অনুযায়ী এই বাজেট প্রস্তাবের অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরই ধারাবাহিকতায় বেলা 12টায় জাতীয় সংসদে বসে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। এতে অনুমোদন দেওয়া হয় বাজেট প্রস্তাব। বিস্তারিত জানাতে সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জয় যাদব। জয়, বাজেট নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। অরিন, আপনি জানেন যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সরকার, সেই সরকারের এবার টানা 4র্থ মেয়াদে বাজেট পেশ হবে আজ বিকাল 3টায় এবং সংসদে। এরই মধ্যে কিন্তু আপনি জানেন যে সাংবিধানিক যে রীতি, সেই রীতি অনুযায়ী কিন্তু সংসদের যেই এই বাজেট উপস্থাপনের আগে সেই প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয় মন্ত্রিসভা এবং সেই মন্ত্রিসভার বিশেষ বৈঠকটি কিন্তু অল্প কিছুক্ষণ আগে শেষ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এবং সেই বৈঠকে বাজেটের যে প্রস্তাবের উপর যে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, তাতে আমরা যতদূর জানতে পেরেছি যে এবার প্রস্তাবিত বাজেটের আকার দাঁড়াচ্ছে 7,97,000 কোটি টাকা। অর্থাৎ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি 7,97,000 টাকার বাজেট আগামী অর্থ বছরের জন্য তিনি উপস্থাপন করবেন এবং এতে রাজস্ব আদায় করতে হবে 5,41,000 কোটি টাকা, যেখানে এনবিআর টার্গেট ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা এবং উন্নয়ন বাজেট এখানে ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা। এবং আমরা যদি এই সাংবিধানিক যে ধারাটি দেখি, যদি সংসদের এই অধিবেশনে, এইটি বাজেট অধিবেশন বলা হয় এবং এই অধিবেশনে অর্থমন্ত্রী যে বাজেট পেশের পর তিনি এই সংসদের পুরো অধিবেশনটি জুড়ে বাজেট নিয়ে আলোচনা হয় এবং সেই আলোচনার পর কিন্তু এই প্রস্তাবিত বাজেটটি সংসদের গৃহীত হয় এবং আজকে কিন্তু সেই দিনটি যেখানে বাজেটটি উপস্থাপন করা হবে। এবং আমি আপনাকে বললাম যে 7,97,000 কোটি টাকার সেই বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন টানা 4র্থ মেয়াদে এটি হচ্ছে, অর্থাৎ 5মবারের মতো আওয়ামী লীগ সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এই বাজেটটি ঘোষণা হবে, প্রস্তাব করা হবে এই বিকাল 3টায় জাতীয় সংসদ ভবনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উনি বাংলাদেশের 13তম অর্থমন্ত্রী যিনি বাজেট পেশ করতে যাচ্ছেন এবং ওনার জীবনের প্রথম তিনি এই বাজেটটি পেশ করছেন এবং উনি গণমাধ্যমের সাথে বাজেট নিয়ে যে কথাটি বলেছেন যে গত এই 1 দশক ধরে যেটি একটি বড় আকারের বাজেট পেশ হতো সেইখান থেকে তিনি সরে এসছেন এবং যে বৈশ্বিক পরিস্থিতি, বিশ্ব মন্দা পরিস্থিতি, কোভিড পর এই যুদ্ধের পর যেই এখন যে বৈশ্বিক যে অবস্থা বিরাজ করছে, তাতে তিনি সরকারের এই যে ব্যয়, সেই ব্যয়ের মধ্যে তিনি কাটছাট কমিয়ে এনেছেন। অর্থাৎ তিনি খুব সংযত হয়ে বাজেটটি পেশ করছেন। তিনি বলেছেন যে সংযত হয়ে এই বাজেটটি পেশ করবেন এবং
জনগণের আশা আকাঙ্ক্ষা এবং জনগণের জীবন মানের যেন ধারাবাহিকতা থাকে সেটি তিনি বজায় রাখার চেষ্টা করবেন। অর্থাৎ তিনি বলেছেন, আমরা দেখতেই পাচ্ছি যে গতবারের তুলনায় এবার বাজেটটি আকারে বড় হলেও কিন্তু সেই তুলনায় যদি আমরা এই শতাংশের দিক থেকে দেখি সেই অনুযায়ী এটি হচ্ছে না। এবং এখানে কিন্তু আপনার জিডিপি প্রবৃদ্ধির এই যেই ধারণাটি বলা হচ্ছে, যেটি উন্নয়ন বাজেট থেকে জিডিপি প্রবৃদ্ধি প্রায় 6.9 ধরা হয়েছে, যেটি আপনার উন্নয়ন বাজেটের থেকে, কিন্তু অন্যান্য বিগত বছরগুলিতে কিন্তু সেটি 6.5-এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তো এখন পর্যন্ত এই ধারণাগুলি আমরা পেয়েছি বিশেষ মন্ত্রিসভার যে বৈঠকে বাজেটের প্রস্তাবিত যেটি অনুমোদন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে অনুমোদন দিয়েছেন সেই ধারণা থেকে। তারপর বিস্তারিত আমরা জানতে পারবো যখন অর্থমন্ত্রী তিনি বিকাল 3টায় এই বাজেট অধিবেশনটিতে এই বাজেট উপস্থাপন করবেন, অর্থাৎ প্রস্তাব করবেন। এবং আপনি জানেন যে বিশেষ মন্ত্রিসভায় যখন এই বাজেটটি ওই প্রস্তাবিত বাজেটে যখন অনুমোদন দেওয়া হয় তার পরপরই কিন্তু রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আমরা জানতে পেরেছি অল্প কিছুক্ষণ পরেই এই প্রস্তাবিত বাজেটে স্বাক্ষর করবেন এবং সেই স্বাক্ষর করার অর্থই হলো যে অনুমোদন দেওয়া হলো, এটি এখন সংসদে উপস্থাপিত হোক। অর্থাৎ এখন আমরা বলতেই পারছি যে সংসদে এই বাজেট অধিবেশনটির অপেক্ষায় আছি এবং যেই যতটুকু ধারণা আমরা জানতে পেরেছি যে অর্থাৎ সরকারের ব্যয়ের মধ্যে এবার কিছুটা লাগাম টেনে ধরেছেন অর্থমন্ত্রী। এতটুকুই ছিল আমার কাছে সংসদ ভবন থেকে। আমরা অপেক্ষায় আছি অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের। অরিন। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপন আজ। দেশের 53তম এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেটের আকার 7,97,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 4% বেশি। এবার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও থাকছে 5,41,000 কোটি টাকা। বাজেট ঘাটতি পূরণে 2,56,000 কোটি ঋণ নেওয়ার পরিকল্পনা সরকারের। এবারের বাজেটে নিত্যপণ্যের দাম সহনীয় রাখাই হবে মূল লক্ষ্য। বিস্তারিত আমেনা প্রণামের রিপোর্টে। লাগাম টানা যাচ্ছে না মূল্যস্ফীতি, নেই প্রত্যাশা অনুযায়ী বিনিয়োগ। এরই মাঝে বড় ঘাটতি রেখে বাজেট ঘোষণা করছে সরকার। তবে এবারের বাজেটে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। চলতি অর্থবছরের চেয়ে 4% বাড়িয়ে সংসদের 24-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটের আকার হতে যাচ্ছে 7,97,000 কোটি টাকা, যেখানে উন্নয়ন ব্যয় বাবদ বরাদ্দ থাকছে 2,81,453 কোটি টাকা, যার মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি পাচ্ছে 2,65,000 কোটি টাকা। এ বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকছে প্রায় 5,45,400 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর মাধ্যমে সরকারের আদায়ের লক্ষ্য থাকবে 4,95,000 কোটি টাকা। লক্ষ্য অনুযায়ী রাজস্ব আদায় হলেও বড় অঙ্কের ঘাটতি থাকবে এ বাজেটে। বাজেট একটু বাড়েও বাংলাদেশ মতো দেশে সরকারি বাজেটের বাড়বে, অ্যালোকেশন বাড়বে, সেটাতে কোনো আপত্তি নাই। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে ব্যয়টা সরকার করবে বা যেটা আয় করবে সেই যে কৌশলগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়ন। বাজেটে যখন করে তখন একটা বিরাট শপিং লিস্টের মতো অনেক কিছু করব, এটা করব সেটা করব, অনেক কিছু প্রতিশ্রুতি থাকে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যেটা প্রবলেম বাংলাদেশ, এটা কিন্তু আমি বলি সবচেয়ে দুর্বলতম দিক বাংলাদেশের উন্নয়ন কৌশল। বাজেটের আয় ব্যয়ের বিশাল ঘাটতি পূরণে প্রধান ভরসা স্থল হিসেবে ব্যাংক থেকে 1,37,500 কোটি টাকা ঋণ নিবে বলে লক্ষ্য ঠিক করেছে সরকার। এ অঙ্ক চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে 5,105 কোটি টাকা বেশি। এবারের বাজেটে মোট ঋণ সহায়তা নিবে 2,51,600 কোটি টাকা। বাজেট বাড়া মানে কি? পাবলিক এক্সপেন্ডিচার বাড়ানো। বাজেট বাড়ানো মানে কি? কর্মসূচি পালন করা, কিছু করা। তো সেটা তো আমার করতে হবে, আমি ওটা থামাতে পারবো না, কমানো পারবো না, এটা হবে না। বাজেট বাড়তে হবে। এখন সাথে সাথে যে জোরটা দিতে হবে বাস্তবায়নের। আমি বরাদ্দ রেখে দিলাম তারপরে বাস্তবায়ন করলাম না, এইটা হবে না। সেই জন্যই একই সাথে বাজেট আকারও বাড়াতে হবে এবং বাস্তবায়নের উপরে অবশ্যই 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 জোর দিতে হবে। সমালোচনার পরও আসছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখছে সরকার। শুধু তাই নয়, 15% হারে কর দিলে এবার ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও বৈধ করতে পারবে কালো টাকা। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা।
বিশাল অঙ্কের বাজেটে বরাবরের মতোই সাধারণ মানুষের জন্য নেই খুব বেশি সুখবর। বাজেট এলে সবাই আশা করেন আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য আসবে, কমবে নিত্যপণ্যের দাম, বাড়বে না পরিবহন ভাড়া। কিন্তু বাস্তবতা উল্টোটা হওয়ায় সরকারের সদিচ্ছা ও সক্ষমতা নিয়ে সংশয় দেখা যায় সাধারণ মানুষের মাঝে। সবাই প্রত্যাশা করেন বাজেট ঘোষণার পর স্বস্তি ফিরবে জনজীবনে। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। প্রবৃদ্ধি, রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ বা শুল্ক হার, বাজেট এলে অর্থনীতি সম্পৃক্ত এমন সব শব্দের ব্যবহার বেড়ে যায়। তবে সাধারণ মানুষ বোঝেন না বা বুঝতে চান না প্রবৃদ্ধি কিংবা শুল্ক হার। বাজেট এলে তারা আশা করেন আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য হবে, বাজারে পণ্যের দাম কমবে, যাতায়াতে পরিবহন ভাড়া বাড়বে না। কিন্তু ঠিক উল্টোটা যখন হয় তা নিয়ে বাড়ে জনতার ক্ষোভ। বাজেটের প্রভাব এটা ডিপেন্ড করে ভাই বাজেটটা কিভাবে বাড়বে। যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হয় তাহলে এটা কোনোভাবেই ভালো হয় না। বাজেট যদি বাড়িয়ে ফেলায় ওখানে তো আরো অনেক সমস্যা দেখা দেবে, বেচাবিক্রি তো এমনি ডাউন হয়ে যাবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। আকার প্রায় 8 লাখ কোটি টাকা। বিশালে অঙ্কের বাজেটে সাধারণ মানুষের জন্য নেই খুব বেশি সুখবর। তবে প্রত্যাশা করেন বাজেট ঘোষণার পর স্বস্তি ফিরুক জনজীবনে। বাজেট প্রতি বছর বাড়াইতে দেশের এখন জনগণের দিকে সরকার কোনো তাকায় না, সাধারণ মানুষের দিকে। দ্রব্যমূল্য থেকে ঊর্ধ্বগতি সর্বক্ষেত্রে। আমরা মধ্যবিত্তির মানুষ আমরা যারা সার্ভিস করি, আমরা যেন একটু সুন্দরভাবে চলতে পারি, এইটাই সরকারের কাছে আবেদন। এখন ডিমের দাম বেড়ে গেছে বা সবজির দাম বেড়ে গেছে। আমি হয়তো ডিম কিনতে পারছি, কিন্তু আমার পাশে যে কাজ করে সে কিনতে পারছে না। শিক্ষার্থীদের বাজেট ভাবনা তাদের দৈনন্দিন জীবন ঘিরেই। সরকারের চাওয়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কমুক ইন্টারনেটের দাম ও মোবাইল কল রেট। ইন্টারনেট বিলে শুল্ক বাড়তেছে, তো ইন্টারনেট বিলে শুল্ক বাড়লে যেটা হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটা বাধা হিসেবে আমি দেখতেছি। পড়াশোনা খরচ বাড়তেছে, প্লাস আমাদের যাতায়াতের খরচ। এভাবে যদি আমাদের ইন্টারনেটের খরচ, মোবাইল ব্যানের খরচ বাড়ে, তাহলে আমরা কিভাবে পড়াশোনা বা আমরা ফোন কিভাবে ইউজ করব? আমাদের অনলাইন ক্লাস করতে হয় মাঝে মধ্যে। রেট তো দিন দিন বাড়ছে, কিন্তু মেয়াদ একই থাকছে। মেয়াদের ব্যাপারটা যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে আমাদের জন্য, ছাত্রদের জন্য বাজেট ফ্রেন্ডলি হবে। নতুন অর্থ বছরের বাজেট জনজীবনে কিছুটা হলেও স্বস্তি দিক, এ চাওয়া সবার। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বাজেটকে কেন্দ্র করে টানা দরপতনে পুঁজিবাজারের সূচক তলানিতে ঠেকেছে। এরই মাঝে ক্যাপিটাল গেইনে সম্ভাব্য করারোপের খবরে নতুন করে দরপতন দেখা দিয়েছে বাজারে। সংশ্লিষ্টদের দাবি পুঁজিবাজারের জন্য নীতি সহায়তা পেলে রাজস্ব আয় বাড়বে। তবে তা বাস্তবায়ন হবে কতটা তা বোঝা যাবে বাজেট পেশের পরই। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। আগামী অর্থবছরের বাজেটকে কেন্দ্র করে টানা মন্দা ও সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। এ অবস্থায় বিনিয়োগকারীদের ভরসা বাজেটে। নির্বাচিত সরকারের প্রথম বাজেটে শেয়ার মার্কেট নিয়ে কি থাকছে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিনিয়োগকারীদের মাঝে। টানা দরপতনে বর্তমান বাজারের সূচক তলানিতে। তথ্য বলছে ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রায় 3 মাসের দরপতনে 1 লাখ কোটি টাকার বেশি মূলধন হারানোর পর পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করে। তবে ক্যাপিটাল গেইনে সম্ভাব্য করারোপের খবরে নতুন করে দেখা দিয়েছে দরপতন। গেল 6 বছরের মধ্যে চলতি বছরের মে মাস ছিল সবচেয়ে সংকটময়। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মে মাসের 19 কার্যদিবসের মধ্যে 14 দিনই শেয়ারের দাম কমেছে। গেল কয়েক বছর ধরেই বাজেটে গুরুত্ব পাচ্ছে না পুঁজিবাজার। এমনকি চলতি অর্থ বছরেও ছিল না উল্লেখযোগ্য সিদ্ধান্ত। এজন্য আগামী অর্থ বছরেও পুঁজিবাজারের জন্য নীতি সহায়তা চান অংশীজনেরা। দিশেহারা হয়ে গেছে, তাদের জীবন অচল হয়ে গেছে, তাদের অর্থনৈতিক পঙ্গু, তাদের সংসার চলে না, ভাত চলে না। এভাবে কিভাবে চলবো আমরা? বাজেটে কিছু শেয়ার বাজারের জন্য বরাদ্দ করলে আমরা সবাই ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছি উপকৃত হব। বাজারের ক্রান্তিকালে মূলধনী মুনাফার উপর করারোপ হলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা বিরাজ করবে বলে মনে করেন ডিএসসির চেয়ারম্যান। ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ করা হয় তাহলে আমি মনে করি পুঁজিবাজারের উপর এটা একটা খারাপ প্রভাব পড়বে এবং সেখানে আমাদের বিনিয়োগকারীরা অনুৎসাহিত হবে। মার্কেটের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করবে, যেখানে দেশের পুঁজিবাজার একটা ক্রান্তিকাল অতিবাহিত করছে। সে পর্যায়ে আমি মনে করি আপাতত ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপটা আমাদের বন্ধ রাখা উচিত। একই অভিমত এ অর্থনীতিবিদদেরও। দেশের ক্যাপিটাল মার্কেট তো এমন বড় কিছু হয় নাই, মানে এখানে কর্পোরেশন আর টার্ন ওভার হয়,
কয়টা কোম্পানি বা লিস্টেড আছে, আর কয়টা লোকে কি পরিমাণ গেইন করে। গত 2 বছরে তো কারো কোনো ক্যাপিটাল গেইন তো হয় না, উল্টো তাদের পোর্টফোলিও ক্ষয় হয়েছে। আর বাজেটে পুঁজিবাজার নিয়ে সরাসরি কোনো নির্দেশনা দেওয়া হয় না বলে বাজারকে গুরুত্ব দেওয়া হয় না বলে মনে করেন বিএসসির সাবেক চেয়ারম্যান। পুঁজিবাজারে করার মতো এমন কিছু নাই। তারা বলে যে নীতি আইন করতে হবে, এই করতে হবে, বাজেট সহায়ক বাজেট করতে হবে, কিন্তু কি তারা চায় এটা কিন্তু বলতে পারে না। ওই শেষ পর্যন্ত ওই যে কর কম দিতে হবে, ব্যবধানটা বাড়াতে হবে লিস্টেড কোম্পানির, এটা কেউ খুব কম লোকই বলতে পারে। খালি বলে যে না বাজেটে ব্যবস্থা দিতে হবে, সুযোগ সৃষ্টি করতে হবে। কি সুযোগ চাই? বাজেটে পুঁজিবাজারে ইতিবাচক কোনো নির্দেশনা না থাকলেও অর্থনীতিতেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করেন বাজার সংশ্লিষ্টরা। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। বন্যার পানি নামতে শুরু করলেও এখনো পানিবন্দী সিলেটের 13 উপজেলা 6 লাখের বেশি মানুষ। চলছে ত্রাণ কার্যক্রম। এবারে ভারত প্রসঙ্গ। লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনের পথে বিজেপি। বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদী এবং বিজেপি হাইকমান্ডের সঙ্গে বৈঠক হয় শরিক দলগুলোর, যেখানে জোট সরকার গঠনে সম্মত হন জোটের নেতাকর্মীরা। এরই মধ্যে বিরোধী দল হয়ে লোকসভায় থাকার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। আফরিন মোয়ের রিপোর্ট। বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদী ও বিজেপি হাইকমান্ডের সঙ্গে জরুরি বৈঠক করে শরিক দলগুলো। তাতে যোগ দিতে দিল্লি আসেন বিহার থেকে নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান, তেলেঙ্গু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু সহ 21 জন নেতা। বৈঠকে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভরসা রাখার কথা জানান জোট সরকারে হঠাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু ছাড়াও অন্যান্যরা। পরে এনডিএর দলনেতা হিসেবে নির্বাচিত করা হয় মোদীর নাম। उस बैठक में जो अगला जो थर्ड टर्म देश की जनता ने दिया है एनडीए को, उसके लिए उनको धन्यवाद दिया गया। उनका जो एफर्ट रहा, उनके लीडरशिप में ये पूरा चुनाव लड़ा गया और जल्दी ही बैठक होगी जो हमारे जितने सांसद चुन के आए हैं, और उसके बाद हम लोग स्टेक क्लेम करेंगे और सरकार का फॉर्मेशन। একই দিন রাতে রাষ্ট্রপতির আমন্ত্রণে নৈশভোজে যান মোদী ও তার মন্ত্রী পরিষদের সদস্যরা। সেখানেই রাষ্ট্রপতিকে সরকার গঠনের দাবি জানিয়ে চিঠি দেয়া হলে সরকার গঠনের জন্য এনডিএকে আমন্ত্রণ জানান দ্রৌপদী মুর্মু। এদিকে ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায় শনিবার শপথ গ্রহণের কথা রয়েছে। এর মধ্য দিয়ে জওহরলাল নেহরুর পর মোদী হতে যাচ্ছেন ভারতের টানা তৃতীয় দফার প্রধানমন্ত্রী। এরই মধ্যে বিরোধী দল হয়ে লোকসভায় থাকার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। বুধবার বিকেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ের বাসভবনে বৈঠক শেষে এ সিদ্ধান্তে পৌঁছান তারা। এ সময় বিরোধী দলে থাকলেও ফ্যাসিস্ট সরকারের শাসনের বিরুদ্ধে অব্যাহত থাকবে আন্দোলন বলে জানান মল্লিকার্জুন খাগড়ে। The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government. ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 543টি আসনের মধ্যে জিতেছে 293টি। তবে বিজেপি এককভাবে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন না জেতায় জোট সরকারের দিকে হাঁটছে দলটি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। মিনিস্টার গুগল টিভি টি20 বিশ্বকাপ প্রসঙ্গ। গায়ানায় ইতিহাস গড়ল উগান্ডা। পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপে ঐতিহাসিক জয় পেল আফ্রিকার দেশটি। এদিকে ওমানের বিপক্ষে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আরও জানাচ্ছেন জুবাইর রাজিন। এ যেন বিশ্বজয়ের আনন্দ। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে দ্বিতীয় ম্যাচে ইতিহাস গড়ল উগান্ডা। ঐতিহাসিক জয়ের কারিগর উগান্ডার বোলাররা।
রামজানি, ইউটা, মিয়াগি, সুবুগায় ধরাশায়ী পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনিকে শুরুতে বিপদে ফেলেন রামজানি। প্রথম 3 ওভারেই 3 উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পূর্ব প্রশান্ত মহাসাগরের দেশটি। মাত্র 77 রানে গুটিয়ে যায় তারা। 78 রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে উগান্ডা। স্কোরবোর্ডে 25 রান তুলতেই 5 উইকেট হারিয়ে বসে আফ্রিকার দেশটি। উকি দেয় পরাজয়ের শঙ্কা। রিয়াজত আলী শাহ ও মিয়াগি ষষ্ঠ উইকেট জুটিতে 35 রানের জুটি গড়ে দলকে জয়ের পথ দেখান। মিয়াগি 13 রান করে আউট হন, আর রিয়াজত দলকে জয়ের পথে রাখেন। দলের জয় থেকে 3 রান দূরে থাকতে রিয়াজত 33 করে আউট হলেও বিপদ হয়নি। বার্বাডোসের কেনসিংটন ওভালে পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়াকে আটকে রাখে ওমানের বোলাররা। 12 রানে ট্রাভিস হেডকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন বিলাল। এরপর মেহরান খানের জোড়া আঘাত। মিচেল মার্শ 14 ও গ্লেন ম্যাক্সওয়েল 0 করে পরপর 2 বলে আউট হলে চাপে পড়ে অজিরা। যদিও অস্ট্রেলিয়ার উপর চাপ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি ওমানের বোলাররা। 50 তুলে নেন ওয়ার্নার ও স্টয়নিস। 67 করে অপরাজিত থাকেন স্টয়নিস। অস্ট্রেলিয়ার সংগ্রহে 164 রান। 165 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 34 রানে 4 উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ওমান। এই চাপ আর সামাল দিতে পারেনি তারা। আয়ান খানের 36 ও মেহরান খানের 27 রানে শুধু হারের ব্যবধানই কমেছে। 39 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মার্শের দল। জুবায়ের রাজিন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ভারতের পর এবার বিশ্বকাপ মিশন শুরু করছে পাকিস্তান। প্রথম ম্যাচেই বাবরদের প্রতিপক্ষ আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9:30টায়। আল মাহমুদ ফাহিমের রিপোর্টে বিস্তারিত। দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিষেক স্মরণীয় করেছে যুক্তরাষ্ট্র। যদিও কানাডার বিপক্ষে পরীক্ষায় পড়তে হয়নি। বিশ্বকাপ যাত্রায় এবার সামনে শিরোপা প্রত্যাশী পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমিরের চ্যালেঞ্জ কি সামলাতে পারবে মার্কিনীরা? ডালাসের গ্র্যান্ড পেইরিতে ব্যাটারের চ্যালেঞ্জ কম, বল ব্যাটে আসে প্রত্যাশা মতো। বড় দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলার খুব একটা অভিজ্ঞতা না থাকলেও হোম কন্ডিশনে বাড়তি সুবিধা পাবেন অ্যারন জোন্স, আন্দ্রে গোসরা। শুধু পাওয়ার প্লেতে শাহিন শাহকে সামলানোর দায়িত্ব নিতে হবে 2 ওপেনারকে। এদিকে যুক্তরাষ্ট্রের দুর্বলতা বোলিংয়ে। অভিজ্ঞ কোরি অ্যান্ডারসন ছাড়া বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই আলী খানদের। অন্যদিকে কাগজে কলমে ফেভারিট 2009 আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান চাইবে জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে। সবশেষ 2 আসরের শিরোপার খুব কাছে গিয়ে ফিরতে হয়েছেন মেন ইন গ্রিনদের। 2022 বিশ্বকাপের ফাইনালের দুঃস্মৃতি এবার ভুলতে চাইবে পাকিস্তান। প্রথম ম্যাচের আগেই বড় দুঃসংবাদ পেল পাকিস্তান। অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে পাওয়া যাবে না। সেক্ষেত্রে স্পিনে মূল ভরসা সাদাব খানের। এবছর 4টি টি20 সিরিজ খেলেছে পাকিস্তান। এর মধ্যে 2টিতে হার, 1টিতে জয় ও 1টিতে ড্র। বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের মাটিতে সিরিজ হারে মনোবল তলানিতে। ছন্দে ফিরতে তুলনামূলক সহজ প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ে চোখ রাখছেন বাবর রিজওয়ানরা। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সিলেটে ধীরে ধীরে বন্যার পানি নামতে শুরু করলেও এখনও প্লাবিত 13টি উপজেলা। এতে নগর ও জেলা মিলিয়ে এখনও পানিবন্দী 6 লাখের বেশি মানুষ। দুর্গতদের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ। সহকর্মী সালেহ এলাহিকুটি তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। ভারী বৃষ্টি ও উজানের ঢলে গত 27 মে প্লাবিত হয় সিলেট সদর সহ 7 উপজেলা। কয়েকদিনে সিলেট সদর সহ কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও গোপালগঞ্জ উপজেলায় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রোববার থেকে ফের ভারী বর্ষণ শুরু হয়ে বেড়ে যায় নদ নদীর পানি। এতে বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও বিয়ানীবাজার উপজেলায় দেখা দেয় বন্যা। বেশিরভাগ উপজেলায় বন্যার পানি নামলেও ভাটির উপজেলাগুলোর কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়। 2টি পয়েন্টে সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার উপর প্রবাহিত হলেও অন্য সব নদ নদীর পানি কমতে শুরু করেছে। বর্তমানে সিলেটের 13 উপজেলার মধ্যে ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ছাড়া বাকি সব উপজেলাই বন্যা কবলিত। চারিদিকে পানি, রাস্তা বন্ধ, ব্লক, ঘর বাড়ি থেকে আমরা মাল দামানা যত কিছু আছে আমরা হরাইলিছি, কিছু মাল দামানা নষ্টও হয়েছে। ইটা সাইডে দিয়ে পানি কম, মেইনলি আপনার মনে করেন কাইতা সাইডে কলোনি যারা এরা খুব দুর্বিষহ জীবনযাপন করে।
এসব এলাকায় ত্রাণ কার্যক্রম সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যে এলাকাগুলো প্লাবিত হয়েছে আমাদের উপজেলাগুলোতে সেখানে আমরা ত্রাণ কার্য বিতরণ করেছি। আমরা আশ্রয় কেন্দ্রে যারা আসছিল তাদেরকে আমরা শুকনো খাবার, রান্না করা খাবার, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে আমরা সার্বিক ব্যবস্থাপনা করেছি। সিটি কর্পোরেশনের প্লাবিত এলাকায়ও ত্রাণ ও পুনর্বাসনে কাজ করছে জেলা প্রশাসন। এই সিটি কর্পোরেশন এলাকাতে যে ওয়ার্ডগুলো প্লাবিত হয়েছে এখানে মানুষ যারা আশ্রয় কেন্দ্রে যাওয়া প্রয়োজন, সিটি কর্পোরেশন এবং আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এবং আমরা সমন্বিতভাবে কাজ করছে। তবে পানিগুলো নেমে গেলে এটা দীর্ঘস্থায়ী না হলে আমাদের এই ব্যবস্থাটাও কন্টিনিউ করা লাগবে না। বর্তমানে সিলেট জেলা ও মহানগরে 6 লাখের বেশি মানুষ পানিবন্দী। আগামী কয়েকদিন ভারতে বৃষ্টিপাত কমলে বন্যা পরিস্থিতির আরো উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো থাকছে। গাজায় যুদ্ধবিরতির আলোচনার সময়ও যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের। নুসেইরাত শরণার্থী শিবিরে আরো 32 ফিলিস্তিনি নিহত। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বাস্তবায়নে আশায় বুক বেঁধেছিলেন যশোরবাসী, কিন্তু ঢাকার সাথে রুট প্ল্যান জটিলতায় এর সুফল পাওয়া নিয়ে শঙ্কায় তারা। অবিলম্বে এই সমস্যার সমাধান চান দক্ষিণাঞ্চলের মানুষ। ইন্দ্রজিৎ রায়ের তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। অনেক চড়াই উতরাই পেরিয়ে খরস্রোতা পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পদ্মা সেতু। এতে সড়ক যোগাযোগের পাশাপাশি যুক্ত হয়েছে রেলও, যা দক্ষিণাঞ্চলের মানুষের জন্য যোগাযোগ ও বাণিজ্যের জন্য আশীর্বাদ। কিন্তু ট্রেনে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে যশোর সদরের পদ্মবিলা রেল স্টেশন, যার অবস্থান যশোরের মূল স্টেশন থেকে 15 কিলোমিটার, বেনাপোল থেকে 35, ঝিনাইদহ কোটচাঁদপুর স্টেশন থেকে 45 এবং চুয়াডাঙ্গা দর্শনা স্টেশন থেকে 60 কিলোমিটার দূরে। 15 থেকে 45 কিলোমিটার পথ পাড়ে দিয়ে পদ্মবিলা স্টেশনে যেতে এই অঞ্চলের যাত্রীদের সময় অপচয়ের পাশাপাশি বাড়ে দুর্ভোগ। আমরা রাতে বা সকালে জার্নির জন্য যশোর থেকেই যেতে চাই, যেটা আমাদের দুধদিয়া বা পদ্মবিল থেকে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা রেল যোগাযোগ থেকে পরিপূর্ণ বিচ্ছিন্ন হচ্ছি, কারণ আমাদের যে উঠতে হবে 15 কিলোমিটার দূরে, 15 কিলোমিটার লাগেজ বাচ্চা কাচ্চা নিয়ে যেতে 400 টাকা খরচ এবং হ্যারাস। এই অঞ্চলের যাত্রীদের দাবি বেনাপোল থেকে ঢাকায় 2টি ট্রেন, দর্শনা থেকে যশোর হয়ে 2টি ট্রেন ও খুলনা থেকে যশোর ঈশ্বরদী যমুনা সেতু হয়ে অন্তত 1টি ট্রেন যুক্ত করতে হবে। সেই সঙ্গে টিকিটের মূল্য কমিয়ে ব্যবসায়ীদের জন্য আন্তনগর ট্রেনে যুক্ত করতে হবে মালবাহী বগিও। তাহলে অনেকেই আশা করেছিল যে অফিসও ঢাকায় যে করে ফিরে আসা যাবে, কিন্তু সে আশার গুণে ভালো। ট্রেনের কানেক্টিভিটিটা বাড়ানোর জন্য এখানে বড় জংশন, বড় স্টেশন করে সেটার একটা ব্যবস্থা করতে হবে। যাত্রীদের অসুবিধার বিষয়ের সাথে একত্রতা জানিয়ে যশোর জংশন স্টেশন মাস্টার জানান, পদ্মবিলা রেল স্টেশন থেকে যাত্রা নির্ধারণ হবে এই অঞ্চলের মানুষের বড় ভোগান্তি। এতে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে সুফল পাওয়া নিয়ে উঠবে প্রশ্ন। এখান থেকে যদি চিত্রা বা সুন্দরবন ট্রেনে উঠতে হয় তাহলে পদ্মবিলা স্টেশনে যেয়ে তারপরে উঠতে হবে। যশোর স্টেশন থেকে পদ্মবিলার দূরত্ব 14 কিলোমিটার। এই ভ্রমণ করতে গেলে ব্যাগেজ নিয়ে আবার পদ্মবিলা স্টেশনে বাই রোডে যে আবার ট্রেনে ওঠা সত্যি একটা দুষ্কর ব্যাপার। পরিকল্পিতভাবে স্টেশন তৈরি করে ভোগান্তি কমানোর দাবি যশোরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালে বান্দরবানের মিলনছড়িতে দেবে গেছে বেইলি ব্রিজ। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। যোগাযোগ বিচ্ছিন্ন 2 উপজেলা। সড়কে পণ্য পরিবহন সহ যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। সহকর্মী আবুল বাশার নয়নের পাঠানো তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় বান্দরবানের রুমা থানচি সড়কের এই সেতুটি। মিলনছড়ির এই বেইলি সেতুতে মাটি সরে দেখা দেয় ফাটল। সেতুটি সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। 1 সপ্তাহ পেরিয়ে গেলেও হয়নি সংস্কার। এতে বড় বিপাকে পড়েছেন স্থানীয়রা। যে ব্রিজটা ভেঙে গেছে, আমরা যাতায়াত করতে পারছি না। আমরা গাড়ির যারা ড্রাইভার আছি আমরাও নিজেরা কষ্ট পাচ্ছি। আমরা কোনো দিকে ভাড়া মারতে পারতেছি না। ব্রিজটা দ্রুত তাড়াতাড়ি ঠিক হয় তাহলে জনস্বার্থে অনেক ভালো হবে আর চাষিদের জন্য অনেক ভালো হবে। সেতু ভেঙে যাওয়ায় পণ্য পরিবহনে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। পাহাড়ে উৎপাদিত ফসল ও ফলফলাদি পরিবহনে গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি অর্থ। আমরা এই ব্রিজ ভাঙার জন্য মাল লুট করতে অনেক কষ্ট পাইছি। মাল অনেকগুলো ওখানে আছে, মাল নষ্ট হয়েছে। ব্রিজটা আগে ছিল, আমরা তো আগে ব্রিজ থেকে চলে গেছিলাম। এখন তো ব্রিজের কারণ তো যেতে পারি নাই। এখন অনেক
গাড়িগুলো ভাঙিয়ে যাইতে হচ্ছে। শিগগিরই সেতুটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার আশ্বাস এই কর্মকর্তার। ঘূর্ণিঝড় রেমাল এবং যে টানা বৃষ্টি হলো ওখানে তো আমাদের এই যে ব্রিজটা, আমাদের বেলি ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি লাগিপাড়াতে। এটা আমাদের পক্ষে সাবজেক্ট হিসেবে মেনটেন করে আর কি। ইতিমধ্যে ওনারা কাজ শুরু করেছেন, তা আমরা কন্টিনিউয়াস যোগাযোগ রাখছি। তা আশা করছি আমরা আর হয়তো 3-4 দিনের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারবো। সেতুটি মেরামত করে দ্রুত ভোগান্তি লাঘবের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মানিকগঞ্জে শুরু হচ্ছে প্রকল্প টোকাই। এর আওতায় ইউনিয়ন পর্যায়ে করা হবে বর্জ্য ব্যবস্থাপনা। পৌরসভার মতো গ্রামে গ্রামে হবে বর্জ্য সংগ্রহ, ব্যবস্থাপনা ও রিসাইকেল। গ্রামের মানুষ এসব সেবা পাবে বিনা টাকায়। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জে পৌরসভার মতো উপজেলা পর্যায়েও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক সুবিধা। সম্প্রতি উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে এমনই এক উদ্যোগ, যার নাম দেয়া হয়েছে টোকাই। এই প্রকল্পের মাধ্যমে পরিবেশের দূষণ রোধে ইউনিয়ন ভিত্তিক স্থাপন হবে ডাম্পিং স্টেশন। বর্জ্য সংগ্রহে কাজ করবে পরিবহন টোকাই। প্রান্তিক জনগণকে এই সেবা দেয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। জেলার প্রতিটি উপজেলায় বর্জ্য সংগ্রহে কাজ করবে অন্তত 400 স্বেচ্ছাসেবী। তাদের সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য রিসাইকেলের পাশাপাশি পচনশীল বর্জ্য ব্যবহার হবে জৈব সার হিসেবে। আমাদের সাথে সংযুক্ত হয়েছে FAO, বিশ্ব খাদ্য সংস্থা। ওনাদের সাথে সমন্বয় করে আমরা একটা ক্যাম্পিং আজকে থেকেই শুরু করছি, যেটা আগামী 1 বছর রান করবে। প্লাস্টিক বর্জ্য এবং পচনশীল বর্জ্য আলাদাভাবে কালেক্ট করব, যে কারণে আমার প্লাস্টিক দূষণটাকে আমি যদি ইভেন ডাম্পিং গ্রাউন্ডেও আমার প্লাস্টিক বর্জ্যটাকে যখন আমি আলাদাভাবে বেড়া দিয়ে রেখে দিব, তখন কিন্তু এই পরিবেশ দূষণটা অনেকটাই কমে যাবে। ক্লিন মানিকগঞ্জ, গ্রিন মানিকগঞ্জ, গর্ব আমরা সবাই মিলে। এই প্রতিপাদ্যে প্রকল্প উদ্বোধন করেন জেলা প্রশাসক, জানান বিভিন্ন পরিকল্পনার কথা। আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু পরিবেশটা নির্মল সাবলীন রাখাতে হবে, সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। তো এই সুন্দর পরিবেশ রাখার জন্য আমাদের সৃষ্ট কর্ম দ্বারা যেন পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করার লক্ষ্যে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং বজ্র ব্যবস্থাপনার যে সুষ্ঠু প্রয়োগ ব্যবস্থাপনা সেটা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন মানিকগঞ্জ ইতিমধ্যে শ্যামল নিম্নবর্তী মানিকগঞ্জে একটি উদ্ভাবনী উদ্যোগ সেটি গ্রহণ করেছে। বিনামূল্যে জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার সচেতন মহল। নিউজ ডেস্ক,